ঘন্টার ভিতরে যদি এটা না হয় তাহলে আসিফ নজরুলের বাসভবন বা সরকারি যে বাসভবনে সে এখন আছে সেটা ঘেরার কর্মসূচি দিতে হবে। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি, কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, কিন্তু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তাই আসিফ নজরুল আর ভারত বসে নাই। আপনাদেরকে সুবল দিয়ে এবার যদি তারা সুযোগ পায় তাহলে আপনাদের কাউকে বেঁচে থাকতে দিবে না। মোহাম্মদ আসিফ নজরুলকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলার আসামি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ডক্টর আসিফ নজরুলের। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের করা অভিযোগগুলি কিন্তু এখন একে একে সত্য হতে যাচ্ছে, যার ফলে কিন্তু ধীরে ধীরে আসিফ নজরুলও ফেঁসে যাচ্ছেন। তবে কি শেষমেশ উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়াতে হবে ডক্টর আসিফ নজরুলকে? হ্যাঁ দর্শক, পরিস্থিতি কিন্তু এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আর এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে, যেটা এখনই আপনাদের দেখাবো। তবে তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দর্শক, আবারও সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত এবং বিএনপিকে সতর্ক করে দিলেন যে আপনারা যেই চিন্তা করে বসে আছেন সেই চিন্তায় আসিফ নজরুল আর ভারত বসে নাই। আপনাদেরকে সুবল দিয়ে এবার যদি তারা সুযোগ পায় তাহলে আপনাদের কাউকে বেঁচে থাকতে দিবে না। এই আসিফ নজরুল ভারত মিলে, এই প্রথম আলো, ডেইলি স্টার মিলে কিভাবে পরিকল্পনা করে যাচ্ছে, এই কথাগুলা এইখান থেকে শোনার পরে কি করে আপনি ঘুমিয়ে থাকবেন, কি করে আপনার রক্ত ঘুমিয়ে যাবে? প্রিয় দর্শক, এইগুলা রক্ত জাগানো প্রিয় জন্মভূমিতে যারা জন্ম নিয়েছেন, যারা বাংলাদেশে জন্ম নিয়েছেন, আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি, পৃথিবীর যেখানেই থাকি না কেন, সেই প্রিয় জন্মভূমির এরকম রক্তপাত কি করে সহ্য করি, কি করে ঘুমাতে পারি? আপনাদের সাথে শুধুমাত্র সেই বিনয়ের সাথে বলছি যে আসিফ নজরুল সহ যে কুলাঙ্গাদেরকে ঢুকানো হয়েছে এই জায়গায়, ভুল করেই ঢুকানো হয়েছে আমি বিশ্বাস করি। কেউ ইচ্ছা করে, বিএনপি বা জামাত কেউ ইচ্ছা করে তাদেরকে ঢুকান নাই। তাদেরকে ভারত পরিকল্পিতভাবে তাদেরকে তৈরি করে রেখেছে, বিএনপি জামাতের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এই আসিফ নজরুল যখন ওমরা হজ করে এসে বলেছিল আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখবো, তখনই আমার কাছে মনে হয়েছিল এটা বন্ড হাজি, এটা কোনো ভালো হাজির লক্ষণ নয়। প্রিয় দর্শক, এইভাবে ভারত তাদেরকে ইসলামপন্থীদের ভিতরে, ডানপন্থীদের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এই তারাই এখন সুবল দেওয়ার জন্য ভিতরে থেকে বিডিআর জওয়ান ভাইদেরকে কারাগারের ভিতরে হত্যা করে ফেলতেছে। তাদেরকে মুক্তি দেওয়ার জন্য কোন ধরনের চেষ্টা, তদবির, কোন আইন কমিশন তারা তৈরি করতে চাচ্ছেন না। প্রিয় দর্শক, আসিফ নজরুল কার সার্ভ করছে? আমার সেই ১৫০০ মায়ের সন্তানের জীবনের বদলায় এই ধরনের গাদ্দারদেরকে আমরা চেহারে বসিয়ে রাখবো? আমার ২৫,০০০ মায়ের সন্তানের হাত পা চোখ কান যারা হারিয়েছে তাদের সেই বদলায় কি আমরা সেই গাদ্দারদেরকে বসিয়ে রেখে ঘুমাতে পারি? সাংবাদিক ইলিয়াস হোসেন বিদায়ের সময় কিন্তু সেই কথাটি বলেছেন, যদি এটা না করতাম, না বলতাম তাহলে আরো ভালো থাকতে পারতাম, কিন্তু বলা থেকেও তো বন্ধ থাকতে পারছি না, কারণ আমার ভিতরে যে রক্ত হচ্ছে, ইলিয়াস ভাইয়ের শরীরে যে রক্ত বহন করছে, এটা বাংলাদেশের সবুজ শ্যামল শস্যগেরা আমার মায়ের রক্ত। তাই সেই রক্ত কখনো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত অন্যায় আমরা বন্ধ করতে না পারবো। তাই আরো একবার গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। জামাত বিএনপিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার থেকে, নির্বাচন প্রথমে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত স্যার ঘোষণা দিয়েছেন। দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পেলাম যে সাথে সাথে নির্বাচন কমিশনও ঘোষণা দিয়েছে যে প্রধান উপদেষ্টার কথা অনুপাতে নির্বাচন আগামী বছর ডিসেম্বর অথবা তার পরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, মানে আগামী ১ বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ঘোষণার পরে বিএনপি জামাত খুশি হয়ে ঘুমিয়ে থাকবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাদেরকে দায়িত্ব দিতে চান, কিন্তু ইউনূস স্যারের আশেপাশে যারা বসে আছে তারা কিন্তু আপনাদেরকে মেনে নিতে পারছে না, জামাতকেও না, বিএনপিও না। মুখ দিয়ে জামাতকে ভালো বলবে, মুখ দিয়ে তলে তলে বিএনপির কাউকে ডেকে নিয়ে ভালো বলবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাদেরকে কচু কাটার জন্য পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনা থেকে আপনারা সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধভাবে যেই দল পাশ করেন সেই দল সরকার গঠন করুন, যেই দল ফেল করে আপনারা খুশি মনে ফেলটা জন্য জনগণকে ধন্যবাদ দিয়ে বিরোধী দলে। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি, কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমি এক একটি পর্বে তার মুখ উন্মোচন করব।
আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করব? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, শাকিল, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। সাক্ষী কিন্তু আসা নেই। আপনি বউ পেটাতেন কেন? কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী, গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন, শুরু হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে আপনি 2001-2-3 দিকে আপনি, যখন শিলার বিয়েও হয়নি, আপনি তার সাথে রুম ডেটিং শুরু করলেন, তাই না? শিলা প্রেগনেন্ট হল, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট। আপনি তাকে অ্যাবর্শন করালেন পপুলার হাসপাতাল, মনে পড়ে? তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো, সেখানেও আবার অ্যাবর্শন করলো। শিলা 2 বার অ্যাবর্শন করলো বিয়ের আগেই। তারপর আপনি রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না, শিলার আরেক জায়গায় বিয়ে হলো। সেটা কেন হলো সেটা অন্য সময় নয় বলবো যদি প্রয়োজন হয়, কারণ নিকেতনে শিলা যখন থাকতো তখন কি হতো সেটাও জানি। আপনি যে কন্টিনিউয়াসলি কি করেছেন সেটাও জানি। রোকেয়া প্রাচীর সঙ্গে আপনার সংসার কি হয়েছে সেটা ওনার সম্মানার্থে এখন নাই বললাম। তবে আপনি গতকাল একটি প্রোগ্রামে আপনি রবীন্দ্রনাথের ব্যাপারে একটু বীতশ্রদ্ধা দেখালেন এবং আপনি কবি নজরুল ইসলামকে অনেক উঠানোর চেষ্টা করেছেন। কবি নজরুল ইসলামকে এমনি উঠে আছেন, কিন্তু আপনার মতলবটা ওখানে, কারণ মোল্লা মৌলবীরা রবীন্দ্রনাথকে ছোট করতে চায়। মাওলানা ভাসানী কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের জন্য সংগ্রাম করেছেন, কারণ পাকিস্তান শাসনামলে পশ্চিম পাকিস্তানের চেয়েছিল রবীন্দ্রনাথকে ব্যান্ড করে দিতে। আপনি সেই গ্রুপই পড়েন। আপনি কপালে টিপ পছন্দ করেন না, হিসেবে মেয়ের আবার গান শুনবে কেন আপনি পছন্দ করেন না, নাচবে কেন পছন্দ করেন না? না, ভেতরে তো আসলে বাবার পরিচয় লুকিয়ে আছে, মার পরিচয় লুকিয়ে আছে, তাই না আসিফ ভাই? কারণ গাছের ফল যখন পড়ে না, গাছ থেকে খুব বেশি দূরে পড়ে না। তারপর আসিফ, আপনি কয়জন ছাত্রীর সঙ্গে, আপনার ছাত্রীর সঙ্গে আপনি বদমাশি করেছেন? চান আমি পাবলিকলি বলি? বলবো, প্রমাণ সহ বলবো। আপনার পিছনে তো আমি লেগেছি আসিফ ভাই, লেগেছি, লাগতে বাধ্য হয়েছি, কারণ আপনার থেকে সাবধান থাকা দরকার সবার। তারপর আপনি শিলাকে বিয়ে করলেন, শিলাকে হিজাবি বানালেন। শিলা, বেশি মৌলবীকে দেখাও না, তোমার বদমাসের ইতিহাসও জানি। শিলা, তোমার বদমাসের ইতিহাসও জানি, তুমিও কম বদমাস না, তুমি আসিফ নজরুল কোনো কম না। বিয়ের আগে কয়বার অ্যাবর্শন করেছিলে? তো আসিফ ভাই, যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে, এবং সবাই কিন্তু আসিফ নজরুলের দিকে তারা অভিযোগের তীর তুলতেছেন। এবং এটা এই যে সরকার তদন্ত কমিশন গঠন করবে না, এটা কিন্তু 2-3 দিন আগেই পিনাকি ইলিয়াস জেনে গিয়েছে। এবং আপনারা তাদের যারা ফলো করে তারা দেখেছেন যে তারা কিন্তু আগেই বলেছে যে এই বিডিআর এর হত্যাকাণ্ডের কোনো তদন্ত হবে না। তো এখন তারপর এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস তারা কিন্তু আসিফ নজরুলকে দোষারোপ করেছেন। কিন্তু আসিফ নজরুল আজকে আবার একটা ফেসবুকে স্ট্যাটাসে তিনি বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করেছেন। আমি একটু পড়ে শোনাই। ডক্টর আসিফ নজরুল বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে 3রা ডিসেম্বর মতামত প্রদান করে। মানে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় বলেছে যে যেহেতু হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে যে এই বিডি হত্যাকাণ্ডের পুনঃতদন্তে একটা কমিশন গঠন করতে হবে, কাজেই এর কোনো ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। সুতরাং আইন মন্ত্রণালয় থেকে অবিলম্বে মতামত প্রদান করা হলো একটা বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত কমিশন গঠন করার। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন সম্ভব নয় বলে জানানো হয়েছে। এতে আইন মন্ত্রণালয়ের মতামতের কোনো উল্লেখ করা হয়নি।
এবং এই ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে। তবে ব্যক্তিগতভাবে আমি আসিফ নজরুল মনে করি যে বিডিআর হত্যাকাণ্ডের একটি স্বাধীন তদন্ত প্রয়োজন। তার মানে আসিফ নজরুল নিজেকে ক্লিয়ার করলেন যে তাদের কোনো মতামতের মূল্য এখানে দেওয়া হয়নি। তার মানে সরকারের ভিতর কিন্তু একটা স্পষ্ট বিভেদ আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় তারা একজন আরেকজনের কথা শুনতেছে না। এবং আজকে মানব জমিনে দেখলাম যে ওবায়দুল কাদের এই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই প্রায় টানা কয়েক মাস একজন প্রভাবশালীর বাসায় তিনি ছিলেন। কে সেই প্রভাবশালী? কে তাকে শেল্টার দিয়েছে? সরকারের তো গোয়েন্দা সংস্থা কেন তার কথা জানলো না? যে লোক একদম সরাসরি গণহত্যার নির্দেশদাতা, সেই লোককে ভারতে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হলো। এখন অনেকে বলবেন যে পুলিশের হয়তো কিছু অসাধু কর্ম করতে কাজটা করতে, আমি বিশ্বাস করি না। সরকার জানবে না এবং তিনি মাসের পর মাস 3.5 মাস তিনি পালিয়ে থাকবেন অজ্ঞাত কোনো স্থানে কোনো প্রভাবশালীর বাসায়, আমি এটা বিশ্বাস করি না। এই ধরনের ব্যর্থতা তো আমাদের রয়েছেই, কিন্তু তারপরেও ভারতের প্রভাব কোনো না কোনো জায়গায় রয়ে গিয়েছে। এবং এই যে বিডিআর এর যে পুনঃতদন্ত কমিশন বন্ধ হলো, এটাও কিন্তু তার একটা প্রমাণ বলে আমি মনে করি। আমাদের এই বিডিআর পুনঃতদন্ত কমিশনটা করা উচিত বলে আমি মনে করি। এর কারণ হচ্ছে যে আমাদের জাতীয় জীবনে যে সবচেয়ে বড় দুর্যোগ, আমি মনে করি এই সবচেয়ে বড় দুর্যোগটা হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ড। আমরা আমাদের 57 জন বীর সেনাকে হারিয়েছি। এখন এই তদন্ত কমিশনে যদি প্রমাণিত হয় যে এর পিছনে ভারত জড়িত ছিল, আমরা তো আর ভারতকে বিচারের আওতায় আনতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই। কিন্তু অন্তত আমরা যুগে যুগে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলে যেতে পারবো যে এই ঘটনা ঘটেছিল, এরা জড়িত, এবং আমরা বহির্বিশ্বকেও বলতে পারবো যে ভারত এটা করেছে। এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারেরও কিন্তু সত্য জানার অধিকার রয়েছে যে তাদের বাবাকে বা তাদের মাকে কেন জীবন দিতে হয়েছে, কার ছিল সেই পরিকল্পনা, কি ছিল সেই ষড়যন্ত্র, কারা কারা ছিল জন্য দায়ী। এইসব সত্য জানার অধিকার কিন্তু সেই নিহতদের পরিবারে রয়েছে, দেশের জনসাধারণের রয়েছে, এবং ভবিষ্যৎ প্রজন্মের রয়েছে, এবং বহির্বিশ্বের প্রত্যেকটা দেশের সেই তথ্য জানার অধিকার রয়েছে। কাজে আমি জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক কোন চাপে পড়ে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি নিজেও বলেছেন যে কমিশন গঠন করবেন নভেম্বরের প্রথম সপ্তাহে, কিন্তু এই 1 মাসের ভিতরে তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। যেখানে হাইকোর্টের রিট আছে সেখানে তিনি ঠুনকো একটা অভিযোগ দিয়েছেন যে এটা আপিল বিভাগে আছে, ঢাকা কোর্টে আছে, এই কারণে এটা নিয়ে আর কমিশন গঠনের প্রয়োজন নাই। এটা আমার কাছে খুবই খোরা যুক্তি মনে হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো পর্যায় থেকে তাকে চাপ দেওয়া হয়েছে এবং সেই চাপের কারণেই তিনি এটা করতে বাধ্য হয়েছেন। এখন যদি ভারতের সঙ্গে একটা সমঝোতার অংশ হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই সমঝোতা দুই দেশে হতেই পারে, বাট অন্যভাবে হলে ভালো হতো। যেখানে হত্যার প্রশ্ন, আমাদের 57 জন সেনাকে হারিয়েছি, তো সেই প্রশ্নে আসলে এই আপোষ করা কতটুকু যুক্তিযুক্ত তা আমার বোধগম্য না। তবে সত্য কোনো চাপা থাকে না, সত্য একদিন বেরিয়ে আসবেই, আমরাও তার অপেক্ষায় আছি। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? কে সঠিক, ডক্টর আসিফ নজরুল নাকি সাংবাদিক ইলিয়াস হোসাইন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।